আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। তো কেমন আছো তোমরা সবাই? আমি ক্যামেরার পিছনে আছি। তোমরা সবাই একটু কষ্ট করে তোমরা লাইভটি শেয়ার করে এবং আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না সেটা একটু জানাতে পারো। গরুর মাংস খেয়ে হয়তো বা অনেকে কাইত হয়ে পড়ে আছি বাসায়, অনেকে হয়তো বা গরুর মতো ঘামতেছো। আমি জানি, আমি আমি অনেক গরু মাংস খেয়েছি, তো আমি খুব ঘামছি। দ্যাটস আর কি আমি বুঝতে পারতেছি যারা গরু মাংস খাচ্ছে আসলে তারা সেরা লেভেলের আসলে ঘামতেছে। প্রেশার খুব হাই, রাস্তাতে ঘাটে অনেক গরম। তাই আমাদের অবশ্যই কী থাকতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাকে শুনতে পাচ্ছ কিনা আমিও একটু দেখি, আমি নিজেকে শুনতে পাচ্ছি কিনা। ঈদ মুবারক। হ্যাঁ, নিজেকে শুনতে পাচ্ছি। সবাই একটু শেয়ার করে দাও। আমিও একটু দেখি আমি নিজেকে শুনতে পাচ্ছি কিনা। ওকে, আমি নিজেকে শুনতে পাচ্ছি। ভেক্টর, আজকে আমরা ভেক্টর এমসিকিউ পড়বো আর কি। ভেক্টর এমসিকিউ আর একটু ঈদ আড্ডা দিব। হ্যাঁ, এবারের ঈদ আড্ডাটা একটু ভিন্ন রকমভাবে আজকে ক্লাসের মাধ্যমে আমরা ঈদ আড্ডা দিব। আমি শেয়ার করে দিয়েছি, তোমরাও কষ্ট করে নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। সো সবাই আশা করি সুস্থ আছো, আমার মতো অসুস্থ হয়ে পড়ো নাই। আমি শালার বুঝি না, আমার শ্বেত রক্তকণিকা মনে হয় ডে বাই ডে উইক হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমি আজকে আসলাম হচ্ছে, আমি তো তোমরা জানো অনেকেই আমি যাত্রাবাড়ি থাকি শনি রাকড়া। সো ওইখান থেকে আজকে বাইক নিয়ে আসলাম তোমার পান্থপথে। আমাদের আজকে পান্থপথ বাসায় কেউই নেই। আসার পর এমন কাশতেছি খালি খকর 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 খকর, কেসেই যাচ্ছি। সো একবার ভাবলাম ক্লাসটাকে নেব কি নেব না, পরে ভাবলাম না, ক্লাস এভাবে না নিতে নিতে স্টুডেন্টসরা ডিটাচড হয়ে যাবে, তারা ভাববে ইয়াসিন ভাইয়া আশা দেখিয়ে ক্লাস নেয় না। সো কাশাকাশির পরে নিচে গেলাম, মামারে বললাম মামা এমন আদা দিবা যাতে কাশ একদম পালায়। পরে দেখলাম মামা একদম আদার রস চিপে দিল, এখন মোটামুটি শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। সো এটা হয়তো বা গরুর অ্যালার্জির কারণে হইতে পারে, আমার একটু অ্যালার্জিতে সমস্যা। সো তোমরা যেটা বলি যে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, কিন্তু সবার কাজ কি? সবার কাজ, এই কাজটা হচ্ছে এখন বর্তমান সবার কাজ হচ্ছে এই যে আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ভেক্টরের সকল টাইপের এমসিকিউ আমরা শিখবো। এই ক্লাসটি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। মেডিকেল অ্যাডমিশন টেস্টে জাতীয় মেধা তালিকায় এই বছর যে দ্বিতীয় হয়েছে এভিডি আবদুল্লাহ। ওর একটা পোস্ট দেখলাম, এভিডি আবদুল্লাহ বলেছে যে যদি এইচএসসিতে ভালো করতে চাই তাহলে আমাদের বোর্ড এবং সরকারি কলেজের সিকিউ এমসিকিউ পড়লেই এনাফ। আমরা যদি বোর্ড এবং সরকারি কলেজের সিকিউ এমসিকিউ পড়ে এইচএসসি এক্সামে যাই তাহলে দেখবো আমাদের 85 থেকে 90% মার্কস কমন আসছে। সো একজন যে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছে তার কথাটা আমরা অবশ্যই গ্রাহ্য সহকারে নিব। কথাটা হচ্ছে এটাই যে তোমাদেরকে আমরা যে এমসিকিউগুলো করাচ্ছি, আমি বিগত 3টা ক্লাসে 3টা অধ্যায় শেষ করেছি, সেখানে বোর্ড এবং সরকারি কলেজ এই দুইটার মিক্সড করা এমসিকিউ ছিল। আমি তোমাদেরকে জাস্ট এটুকুই বলবো, ফিজিক্সের ফার্স্ট পেপার এইটার আমি যেই 7টা এমসিকিউর ক্লাস নিব, আজকে 4 নাম্বার, চতুর্থ ক্লাস, আজকে 4th ক্লাস। আমি একটু লিখে দিই, অনেকে হয়তো বা জানো কি জানো না, অনেকে ফার্স্ট জয়েন করতে পারো। আজকে হচ্ছে 4th ক্লাস। 4th ক্লাসে আমরা আজকে পড়বো ভেক্টর। সো এই যেই ক্লাসগুলো আমি নিচ্ছি ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপারে, আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করো যে আমি যেই ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলোর বাইরে এমসিকিউ আসা পসিবল না। সো এইখান থেকে 100% এমসিকিউ তোমার কমন আসবে আমি যেই 7টা ক্লাস ফিজিক্স ফার্স্ট পেপারে নিব। সো তোমাদের প্রত্যেকের উচিত এই ক্লাসগুলো করা, কারণ আমি প্রতিটা ক্লাস 1.5 ঘন্টার বেশি দীর্ঘায়িত করি নাই। সো তুমি যদি প্রত্যেকটা অধ্যায়ে 1.5 ঘন্টা করে টাইম দিয়ে ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি ফুল এমসিকিউ মার্কস উঠাতে পারো, এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট এবং তুমি অনেকটা এগিয়ে থাকবা। সো আমি তোমাদের কাছে আকুল আবেদন জানাবো এটাই, যে এই যে কষ্ট করা যে ক্লাসগুলো, অসুস্থ থাকা অবস্থায় যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যেন প্রত্যেকে নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। এটা আমার একটা মিশন ছিল, যে কোনো একটা পত্রের সমস্ত এমসিকিউ আমি তোমাদেরকে সলভ করে দেবো। আর আমি এই মিশনে আজকে 4th অধ্যায়ে আসি, বাকি থাকবে আর 3টা ছোট ছোট অধ্যায়। সো ইনশাল্লাহ সেগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। সো ভাইয়ারা প্লিজ টাইমলাইনে শেয়ার করে দাও। বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, অনেকে বারবিকিউ পার্টি করতেছে, তাদেরকে ডেকে নিয়ে আসো। একটা মজার ঘটনা বলি, আজকে আমার এলাকায় আমার ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা বারবিকিউ পার্টি দিয়েছিল গরুর গোশতের। একটু আগে আমাকে ভিডিও কল দিল, আমি চলে আসছি।
ইটস একটা মানে একটু আফসোস লাগতেছে, বাট আমার কথা হচ্ছে যে আমার স্টুডেন্ট আছে তাদের সাথে একটু ঈদ মোবারক দিয়ে আসি, দ্যাটস আজকে তোমাদের সাথে চলে আসলাম। ওকে, একজন বলছে আমি বাহিরে বসে ক্লাস করছি গরমের জন্য। হ্যাঁ, অনেক গরম পড়েছে। তোমাদের আব্বু আম্মু যাদের হাই প্রেশার আছে তাদেরকে বলবা দিনে যেন একটু মানে হচ্ছে বেশি গরু মাংস না খায়, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে দাঁড়াতে পারে। যদিও অনেকেই বলে থাকে কোরবানির গোশে আল্লাহর নিয়ামত আছে, বাট এত গরমে যখন হাই প্রেশারের রোগী গরুর গোশ খাবে একটু না একটু ইফেক্ট পড়তেই পারে। আমার নিজেরা জানি কেমন কেমন লাগে যখন গরু মাংস অতিরিক্ত খাই, তারপর সহ্য করতে পারি না। প্রতিদিন সকালে 1 বাটি করে গরু মাংস মারছি, মানে আজকে রাতে না খেয়ে থাকতে হবে। আজকে রাতে এখানে কেউই নাই। বা সেকেন্ড পেপারও চাই, তোমাদের রেসপন্স যদি আশানুরূপ থাকতো সেকেন্ড পেপারও শুরু করতাম। মজার ব্যাপার হচ্ছে তোমাদের রেসপন্স নাই। মাত্র 830 স্টুডেন্টস আমাদের সাথে ক্লাস করছো। ভাইয়া বাংলা ক্লাস হবে কবে? হবে ইনশাল্লাহ খুব দ্রুত। তোমাদের এখানে জাস্ট আমি এটুকু বলতে চাই, এইচএসসি 23 ব্যাচ যারা আছো তাদের জন্য কিন্তু আমাদের টার্গেট এ প্লাস ফর এইচএসসি 22 সেকেন্ড পেপার কোর্সটি আছে, সেখানে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা 22 ব্যাচের জন্য আছো, এই ক্লাসগুলো স্পেশালি 22 এবং 23 ব্যাচের। 22 ব্যাচ তোমরা আমাদের পাওয়ার প্লেতেও আসো আমি জানি। সো তোমাদের কাজ হচ্ছে সবগুলো ক্লাস ফলো করা এবং একই সাথে আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাওয়া। তোমরা জানো DU 799 যাদের টার্গেট ঢাকা ভার্সিটি তাদের জন্য DU 799 একটা প্রোমো কোড আমি দিয়েছি। এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি ঢাকা ইউনিভার্সিটির কোর্সে 799 টাকা ছাড় পাবা। বাট এই ছাড়টা কিন্তু মানে এর চেয়ে বড় ছাড় আর সামনে আসবে কি না সন্দেহ নেই, মানে জানি না শিওর। সো তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, যাদের টার্গেট আর কি ভার্সিটি অ্যাডমিশন, এটুকুই বলবো যে ভার্সিটি অ্যাডমিশনে আমাদের এখানে ভর্তি হলে অন্য কোথাও তোমার ভর্তি হতে হবে না, অফলাইন অনলাইন কোথাও পড়তে হবে না, যদি তুমি ক্লাসগুলো প্রপারলি ফলো করো। আর সবার বাসায় একটা করে প্রশ্ন ব্যাংক দেওয়া হবেই। ভাই অনেক ভালো লাগছে বাইরে বসে, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমাদের ক্লাসটি শুরু করি, কথা না বলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা একটু টাইমলাইনে শেয়ার করে দাও। রেডি স্টাডি গো। সো ভেক্টরের প্রথমেই যেই অঙ্কটি আমরা করব, যে এমসিকিউটি করবো, এমসিকিউটি একটু দেখে নিই। 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে। তো বস্তুটির আপাত ওজন কত? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, সিমিলার একটা প্রশ্ন। আমি তোমাকে বেসিকটা আগে বোঝাই। এই মনে করেন একটা বস্তু, এই বস্তুর ভর m, কত ভর? m। তাহলে এটার ওজন কত? mg। ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করে, ওজন mg। এবার এটাকে যখন তুমি এদিকে টানবা ভাইয়া, ধরো তুমি এদিকে টানলা f বলে, সাপোজ তুমি f বলে টানলা। আমি আগে বেসিকটা বোঝাচ্ছি, এরপর তুমি বাকিটা পারবা, ওইটা অটোমেটিক পারবা। সো কোনো বস্তুর ভর যদি হয় m, তার ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করে, ওজন হচ্ছে mg। এবার এই বস্তুটাকে যদি f বলে টানা হয়, কোনো একটা অ্যাঙ্গেলে টানা হয়, সাপোজ আমি বললাম যে এই অনুভূমিকের সাথে থেটা কোণে টানা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এবং অবশ্যই এই f কে উপাংশে ভাগ করতে জানি। উপাংশে কিভাবে ভাগ করে ভাইয়া? যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এই দিকে f এর উপাংশ হবে f cos থেটা। এগুলো কিন্তু আমরা আগে থেকেই জেনেছি, যারা জানো না তারা আবারও জেনে নাও। উপাংশে ভাগ করার নিয়ম হচ্ছে যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এইদিকে যেহেতু থিটা, এদিকে f cos থিটা আর এদিকে হবে f sin থিটা। এইটাকে আমরা এভাবে উপাংশে ভাগ করে দিলাম। এবার ভাইয়া তোমরা আমাকে বলো তো, এই যে রোলারটা, এই যে চাক্কাখানা দেখতেছো, এটা যদি সামনের দিকে আগায় কোন বলের কারণে আগাবে? যেই বল সামনের দিকে কাজ করছে সেই বলের কারণে সামনের দিকে আগাবে। তাহলে এই চাকাটা যদি সামনের দিকে দৌড় দেয়, সামনের দিকে চকচক করে ঘুরতে ঘুরতে সামনে যায়, তাহলে অবশ্যই সে f cos থিটার কারণে সামনের দিকে যাবে। দ্যাটস ইট। বাট এই চাকাটার ওজন কি বর্তমানে mg? ভাইয়া বলো তো। অনেকেই বলবে হ্যাঁ ভাইয়া চাকার ওজন mg। না, চাকার ওজন কিন্তু mg না। খেয়াল করে দেখো, এই চাকাটার উপর এই দিকে কাজ করতেছে কত বল? mg তো একটা বল, তাহলে এই দিকে কাজ করতেছে mg বল, ঠিক তার উল্টো দিকে কাজ করতেছে f sin থিটা নামক একটি বল। যখন একটা বিন্দুতে দুইটা উল্টা বল কাজ করে তখন তাদের লব্ধি কত হয় বলতে পারো ভাইয়ারা? আমি জানি তোমরা বলতে পারো। আমি আবার বলছি, একটা বিন্দুতে মনে করো এই যে এই বিন্দুটার মধ্যে এই বন্ধুর ওজন mg নিচের দিকে কাজ করছে, আর এই বস্তুর উপরে f sin থিটা কাজ করছে, তাহলে এই বস্তুর উপর নিট বল কত? দেখো একটা পয়েন্টে mg নিচের দিকে, f sin থিটা উপরের দিকে, তাহলে এখানে অবশ্যই mg থেকে f sin থিটা বিয়োগ যাবে। তাহলে এখানে নতুন ওজন হবে কত? এই যে নতুন ওজন, এই নতুন ওজনটাকেই বলা হয় আপাত ওজন।
বা আপাত ওজন, কারণ বুঝতে পারতেছি আমরা যে এই এমজি এর বিপরীত দিকে এফ সাইন থিটা কাজ করে, তাহলে এমজি থেকে এফ সাইন থিটা বিয়োগ হয়ে যাবে, কারণ এমজি এর উল্টো দিকে এফ সাইন থিটা কাজ করতেছে। তাহলে এমজি থেকে যদি এটা বিয়োগ হয়ে যায়, নতুন ওজন তো আর এমজি থাকতেছে না, নতুন ওজন হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। ঠিক এরকম একটা ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো আমরা এমজির উল্টো দিকে যে আছে তাকে বিয়োগ করে দিলেই আমরা নতুন ওজন কিংবা আপাত ওজনটা পেয়ে যাব। এখানে কিন্তু অ্যাকচুয়াল ওজন এমজি ছিল, বাট আপাত ওজন কিন্তু এমজি নয়। আপাত ওজন এমজি এর উল্টো দিকে যে আছে তাকে বিয়োগ করতে হবে। আশা করি বুঝছো। সো চলো আমরা যদি কনসেপ্টটা বুঝে থাকি তাহলে খেয়াল করে দেখি আমাদের কোয়েশ্চেনে কি বলেছে। আমাদের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে বলছে, কোয়েশ্চেনের চিত্রটা যদি আমি দেখি, 6 নিউটন ওজনের একটা বস্তু, যে এখানে একটা চিত্র দিয়ে দিছে, এ হচ্ছে এখানে একটা বস্তু আছে যার ওজন হচ্ছে এদিকে 6 নিউটন। ওজন কিন্তু অলওয়েজ খাড়া নিচের দিকে। এটাকে কত বলে টানতেছ? এদিকে টানতেছ 6 নিউটন বলে। এই বলের একটা অ্যাঙ্গেল দিয়ে দিছে, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, মানে এই উল্লম্বের সাথে অ্যাঙ্গেল দিছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কাজ কি জানো ভাইয়া? আমাদের প্রথম কাজ হচ্ছে এই এমজিকে আঁকা। এই এমজি হচ্ছে 6 নিউটন। এরপর যে এক্সট্রা বলটা আছে তাকে উপাংশে ভাগ করা। তো আমরা উপাংশে ভাগ করার ফর্মুলা কি শিখেছি? যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এই দিকে যেহেতু থেটা, তাহলে এদিকে হবে কস, তাহলে এদিকে হবে 6 cos 60, আর তার লম্ব দিকে মানে এদিকে হবে সাইন, 6 sin 60। কেউ আবার বললো না ভাইয়া একটু আগে না আপনি দেখিলেন এইদিকে কস এদিকে সাইন, নাদান বাচ্চাদের মতো কথা বললো না। আমি বলেছি যেদিকে থেটা সেদিকে কস, যেহেতু থেটা এদিকে তাহলে এদিকে কস এদিকে সাইন। তো এখন বলো তো ভাইয়া, এটা হচ্ছে এমজি আর এদিকে উল্টো দিকে কাজ করতে 6 cos 60 মানে 3, তাহলে এটার ওজন কত? আপাত ওজন কত বলো আমাকে, অ্যান্সারটা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। দেখি তো কমেন্ট সেকশনে জানাও তো দেখি। কার্বন মনোক্সাইড খুবই বিষাক্ত গ্যাস, সে উত্তর দিয়েছে 3 নিউটন এক্স্যাক্টলি। সো এটার উত্তর হচ্ছে এমডি তারেক উত্তর দিয়েছে 3 নিউটন। সো অ্যান্সার হচ্ছে 3। বুঝতেই পারছো যে এই যে 6 নিউটন এটা ছিল তার এমজি বা ওজন, এটা হচ্ছে তার এমজি, আর এর উল্টো দিকে কাজ করতেছে 6 cos 60। cos 60 মান হচ্ছে হাফ, হাফের সাথে 6 গুণ দিলে হয় 3। তাহলে একটা বিন্দু এদিকে কাজ করতেছে 6, এদিকে কাজ করতেছে 3, তাহলে আলটিমেটলি এই বিন্দুটার উপর মোট বল কত? ভাই এই 6 এর উল্টো দিকে যদি 3 কাজ করে তাহলে 6 থেকে 3 বিয়োগ হয়ে যাবে, তাহলে ওজন হবে আলটিমেটলি 3 নিউটন। দ্যাট ইজ দ্য আপাত ওজন বা অ্যাপারেন্ট। ওকে, কেউ প্লিজ গত 3টা ক্লাসের লিঙ্ক দাও। গত 3টা ক্লাসের লিঙ্ক হচ্ছে আমাদের বন্দিবাসালা পেজে দেওয়া আছে। তুমি বলতেছি কিচ্ছু দেখতে পাচ্ছি না, অলরেডি আমি কোয়েশ্চেন একবার বলেছি। সো কোয়েশ্চেন দেখার কোনো ওয়ে নেই। এখন নতুন জয়েন করে যদি বলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে তো হলো না। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন থেকে দেখো, যারা নতুন তারা পরবর্তীতে ক্লাস লেকচারটা দেখে নিও, তারা পরবর্তী প্রশ্ন থেকে দেখো। ওকে, রেডি? এম ভেক্টর ও এন ভেক্টর গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর কি? ভালো করে বোঝো ভাইয়া। লম্ব একক ভেক্টর মনে রাখবা, দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর কি? দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর হচ্ছে এইটা, লাল কালি দিয়ে লিখি, এম ভেক্টর ক্রস এন ভেক্টর। অনেকে বলতে পারো ভাইয়া এটা কি দুইটা ভেক্টরের গুণফল? হ্যাঁ, বলা যায় গুণফল, বা এটা হচ্ছে দুইটা ভেক্টরের মানে এম এবং এন যেই তলে আছে সেই তলের উপর লম্ব ভেক্টর হচ্ছে এম ক্রস এন। এটা পুরোটা মিলে একটা হয়ে গেল। এখন এটা তো লম্ব ভেক্টর, বাট এটা লম্ব একক ভেক্টর না, এটা হচ্ছে লম্ব ভেক্টর। যেই তলে এম এন আছে ওই তলে লম্ব একক ভেক্টর, লম্ব ভেক্টর হচ্ছে এম ক্রস এন। যেই তলে ইয়াসিন ভাই এবং এআর ভাই আছে ওই তলের লম্ব একক ভেক্টর হবে ইয়াসিন ক্রস এআর। যেই তলে সুমাইয়া এবং সাদিয়া আছে ওই তলের লম্ব ভেক্টর হবে সুমাইয়া ক্রস সাদিয়া। তাহলে যেই তলে এম এন আছে ওই তলের লম্ব ভেক্টর হচ্ছে এম ক্রস এন। বাট আমাদের লম্ব একক ভেক্টর বের করতে বলেছে, লম্ব একক ভেক্টর। তাহলে লম্ব একক ভেক্টর কেমনে বের করে? একক ভেক্টর কাকে বলে? ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে ভেক্টর, এটাকে মান দ্বারা ভাগ করো, মান মানে জাস্ট মডুলাস দিয়ে দিলেই হয়ে গেল, তাই না ভাইয়া? আমরা জানি মান মানে জাস্ট মডুলাস দিলেই হলো। তাহলে ইট ইজ দ্য সলিউশন। সো হুইচ ইজ দ্য সলিউশন? কমেন্টে লিখে দাও আমাকে। অনেকে উত্তর দিয়েছো এ এ এ এ এ এ এ। ওকে,
ওকে, হ্যাঁ, অ্যান্সার ইজ এ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এটা একটা মজার ব্যাপার। দেখো, এ ভেক্টর, এটা ভার্সিটি অ্যাডমিশনে আসছে বিভিন্ন সময়। এ ভেক্টর 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর সমান 6i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস 2k ক্যাপ। এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? সবাই আমরা একটু লিখি। দুইটা ভেক্টর সমান্তরাল হবার শর্ত, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে সহগগুলোর অনুপাত সমান হবে। সহগগুলোর অনুপাত সমান হবে। আমরা সবাই লিখে নেই, সবাই উপরে লিখে নেই, সমান্তরাল হবার শর্ত। সমান্তরাল হবার শর্ত। দুইটা ভেক্টরকে কখন আমরা সমান্তরাল বলবো? যখন ভেক্টরগুলোর সহগগুলোর অনুপাত সমান হবে। সহগগুলোর অনুপাত সমান হলে দুইটা ভেক্টরকে আমরা পরস্পর সমান্তরাল বলতে পারবো। সো আমাদেরকে বলছে এম এর মান কত হলে এরা সমান্তরাল হবে। যেহেতু বলেই দিছে যে সমান্তরাল হবে, তাহলে এদের সহগগুলোর অনুপাত সমান হইতে হবে। খেয়াল করে দেখো, এই যে আই ক্যাপ, এই আই ক্যাপের সহগ কত? 3। এখানে আই ক্যাপের সহগ কত? 6। তাহলে 3/6 অনুপাত যা হবে, জে ক্যাপের সহগের অনুপাতও তাই হবে। জে ক্যাপ এর সহগ কত ভাইয়া? -2। এখানে জে ক্যাপ সহগ কত ভাইয়া? -m। ওকে ভাইয়া, সহগগুলোর অনুপাত মানে আই ক্যাপের সহগের অনুপাত যা, জে ক্যাপের সহগের অনুপাত তাই হবে। সো আমরা মাইনাস মাইনাস কেটে দিলে এই সমীকরণ থেকে এম এর মানটা চলে আসে কত ভাইয়া? এম সমান আসবে 6 দুগুণে 12/3 মানে 4। তাহলে এম এর মানটা কত ভাইয়া? 4। আশা করি সবাই বুঝতে পারছো, এম এর মান হচ্ছে 4। অ্যান্সার ইজ ডি। সো আমরা আবারও বলবো, সবাই লিপসিং করবো একসাথে। রেডি? দুইটি ভেক্টর সমান্তরাল হলে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। ওকে, সো পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাই। ওকে, রেডি? ডাইভারজেন্স 0 হলে ভেক্টর ক্ষেত্রটি কেমন হবে? এই তিনটা জিনিস একটু লিখে নিব। রেডি, স্টেডি, গো। তিনটা জিনিসই লিখব। ডাইভারজেন্স পজিটিভ হওয়া মানে কি? পজিটিভ হওয়া মানে হচ্ছে ভাইয়া, আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। তুমি বলতে পারো ভাই এটা কিভাবে আমি সহজে মনে রাখতে পারি? ডাইভারজেন্স পজিটিভ মানে তুমি চিন্তা করো ফ্যানের বাতাস। একটা সিলিং ফ্যান যখন বাতাস দেয় ভাইয়া, বাতাসটা কি চারদিকে ছড়িয়ে যায় না এইভাবে? তো এইভাবে যদি ছড়ায় মানে কোনো কিছু থেকে উদ্গীরণ ঘটে, তাহলে এটা কি ভাই? আয়তন বাড়তে থাকে, যতই দূরে যাবা ততই আয়তন বাড়তে থাকবে, আয়তন বাড়বে, আর এদের ঘনত্ব কি ভাই? কমতে থাকবে। এটা কখন? যখন ডাইভারজেন্স পজিটিভ। ডাইভারজেন্স নেগেটিভ হলে উল্টাটা হবে, আয়তন কমে আর ঘনত্ব বাড়ে। ব্যাপারটা হচ্ছে কোনো একটা বিন্দুতে যদি মনে করো অনেকগুলো ফ্লো এসে ঢুকতে চায়, সাপোজ তোমার মোটা ড্রেনগুলো এসে একটা চিকন ড্রেনে এসে মিলিত হলো, তাহলে ভাই দেখো তো সবগুলো জিনিস একটার মধ্যে যদি ঢুকতে চায়, তাহলে এখানে ঘনত্ব বেড়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। এটাকে বলা হয় ডাইভারজেন্স নেগেটিভ। আর যদি ডাইভারজেন্স শূন্য হয় তাহলে ফ্লোটা থাকবে এরকম, মানে ফ্লো একই রকম ফ্লো থাকতেছে। দেখো, এটাকে বলা হয় সমান্তরাল বা সলিনয়েডাল। সো তোমরা আমাকে অ্যান্সারটা দাও তো, উপরের অ্যান্সারটা কি হবে? ডাইভারজেন্স 0 হলে ভেক্টর ক্ষেত্রটি কেমন হবে? সো আমাকে উত্তরটি জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তোমাদের উপস্থিতি আসলে খুবই হতাশাজনক, খারাপ লাগছে আসলে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা এটা তুলে নিই, খুব দ্রুত তুলে নিব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এইটা খুব মজার একটা কোয়েশ্চেন। এক্স জেড সমতলে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত? ভাইয়া খেয়াল করে দেখো, কোন সমতলে বলেছে? এক্স জেড সমতলে। তার মানে আমরা শুধুমাত্র এক্স এবং জেড এর সহগগুলো নিব, তারপরে এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। এক্স মানে কি ভাইয়া? এক্স মানে আই ক্যাপ, জেড মানে ভাইয়া কে ক্যাপ। তাহলে আমরা আই ক্যাপ এবং কে ক্যাপ নিব, কারণ কোন সমতলে বলেছে? এক্স এবং জেড সমতলে। তাহলে ওই সমতলে ওয়াই কিন্তু নাই,
মানে জে ক্যাপ কিন্তু নাই, তাহলে এটা বাদ। তাহলে থাকবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এটার দৈর্ঘ্য মানে এটার মান কত, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 মানে রুট হবে হচ্ছে 25, √25 মানে হচ্ছে ভাইয়া 5। তাহলে বুঝতেই পারছো এটার অ্যান্সার কোনটা, এটার অ্যান্সার হচ্ছে এ। যদি আমাদেরকে বলতো ওয়াই জেড সমতলে তাহলে কি হইতো, যদি আমাদেরকে বলতো ভাইয়া ওয়াই জেড সমতলে, তাহলে আমরা জাস্ট ওয়াই মানে হচ্ছে জে ক্যাপ এবং কে ক্যাপ নিয়ে কাজ করতাম। এটা যেন সবার মাথায় থাকে, যেই সমতলে বলবে ওই সহগ নিয়ে কাজ করতে হবে। পরবর্তী প্রশ্ন চলে যাই। উদ্দীপকের আলোকে নিচের কোনটি সঠিক? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর আসে, বোর্ডে তো আসেই, দেখতেই পাচ্ছ। আমি এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা বোঝানোর জন্য তোমাকে আগে ত্রিভুজ সূত্রটা বোঝাই। খেয়াল করে দেখো, ত্রিভুজ সূত্র ভেক্টরের ত্রিভুজ সূত্র অনেকেই বোঝে না, তোমরা ভালো মতো খেয়াল করলে খুব সহজে বুঝে ফেলবা। মনে রাখবা, একটা ভেক্টর, এই ভেক্টরটা যদি আরেকটা ভেক্টরের পিছে লাগা থাকে, তাহলে তৃতীয় ভেক্টর যা এই যে এইটার শুরু থেকে এটা শেষ পর্যন্ত আছে, তা হবে এই দুইটার লব্ধি। মানে বুঝাতে যাচ্ছে, এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, আর এটা যদি হয় আর, তোমরা নিশ্চয়ই জানো আর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর লেখা যাবে। ওকে, সো এটা আমরা সবাই জানি, তাই না? বাট ভালো করে খেয়াল করে দেখো, আর এর পজিশনটা কই? আর এর পজিশন হচ্ছে এইটার শুরু থেকে এইটার শেষ পর্যন্ত। আর যদি এভাবে উল্টাভাবে থাকতো তাহলে কিন্তু হইতো না। তাহলে কি হইতো না। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে আর কে থাকতে হবে প্রথম ভেক্টরের শুরু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ পর্যন্ত। তাহলে যে যার পিছে লাইগা রয়েছে, আমরা দেখবো কে কার পিছে লাইগা আছে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে কাকে বের করা, কে কার পিছে লেগে আছে, কে কার পিছে লেগে আছে। খেয়াল করে দেখো, পি কিউ এর পিছে লেগে আছে, তাহলে যেই দুইটা পিছে লেগে আছে ওই দুইটার যোগ করবা। এরপর বাকি যেটা থাকে সেটা যদি প্রথমটা শেষ প্রান্ত থেকে দ্বিতীয়টা প্রথম প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, তাহলে ওটা সমান হবে আর। ঠিক আছে, বুঝতে পারছি? আমি আবারও বলি, প্রথমে আমরা দেখবো কে কার পিছে লেগে আছে। দেখতে পাচ্ছি পি কিউ এর পিছে লেগে আছে, যে যারা পিছে লেগে আছে তারা যোগ করে দিব। এরপর তৃতীয় ভেক্টরটার দিকে তাকাবো, সে যদি প্রথমটি শুরু থেকে মানে পি এর শুরু থেকে কিউ এর শেষ পর্যন্ত যদি বিস্তৃত থাকে এই দিক বরাবর, তাহলে ইজিক্যাল টু আর লিখবো। আর যদি তা না থাকে, আর যদি উল্টা থাকে, উল্টা মানে বুঝো তো, এভাবে যদি থাকে তাহলে কি লিখতাম? দেখো, ওই দিকে থাকলে মানে সোজা থাকলে প্লাস আর লিখতাম, যেহেতু উল্টা আছে তাহলে আমরা লিখতে পারবো মাইনাস আর। কথা কি বুঝাইতে পারছি? আমি আবারও বলছি, যখন এই দিকে থাকবে সোজা থাকবে তখন আমরা লিখতাম প্লাস আর। যদি আমাদের বাই চান্স সোজা না থাকলো, আমাদের এদিকে থাকলো, তার মানে আমরা লিখবো মাইনাস আর। সহজ হিসাব। সো চলো দেখি আমাদের চিত্রে কি বলছে, আমাদের অঙ্কে কি বলছে। আমাদেরকে একটা চিত্র দিয়ে দিছে, চিত্রটা যদি আমরা সবার সামনে সবাইকে দেখাতে চাই, এ হচ্ছে আমাদের একটা চিত্র দিছে, বলছে নিচের আলোকে কোনটি সঠিক। তাহলে আমরা আগে দেখে নিই কে কার পিছে লেগে আছে। মজার ব্যাপার হচ্ছে এখানে তীর চিহ্ন দিতে ভুলে গেছে। তীর চিহ্ন যে কোন দিক দিয়ে কোন দিকে হবে, এটা মনে এরকম ছিল, বুঝছো? এটা এরকম ছিল, এরকম এরকম এরকম। তাহলে কে কার পিছে লেগে আছে দেখি, যে এখানে সবাই সবার পিছে লেগে আছে, তাই না? তো আমরা যেটা করতে পারি, দেখো এল এম এর পিছে লেগে আছে, তাহলে আমরা লিখতে পারি এল প্লাস এম লিখতে পারি, তাই না? যেহেতু এল এম এর পিছে লেগে আছে, তাহলে ভাইয়া ইজিক্যাল টু কি লিখবো? ইজিক্যাল টু কি এখান থেকে এদিকে যেতে হতো। ইজিক্যাল টু মানে কি, প্রথমটা শুরু থেকে দ্বিতীয়টা শেষ পর্যন্ত এই মুখী হইতে হইতো। বাট আমরা দেখতে পাচ্ছি এন এই মুখী, এন ভেক্টরটা এই মুখী, তাহলে আমরা কি লিখবো? মাইনাস এন। তাহলে আমরা লিখতে পারবো এল প্লাস এম প্লাস এন ইজ ইকুয়াল টু 0। সহজ হিসাব। তাহলে এটা কোথায় আছে? এটা বি নাম্বার অপশনে আছে। সো বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, এ ক্রস বি ভেক্টরের মান নিচের কোনটি? খুবই মজার একটা প্রশ্ন করেছে। অনেকেই ভাবতেছে ভাইয়া এ ক্রস বি ভেক্টরের মান তো এ বি সাইন থিটা, বাট অপশনে কি এ বি সাইন থিটা আছে? নাই। তাহলে আমাদের অপশনে যা আছে তা বানায় নিতে হবে। দেখো এ ক্রস বি, এটা মডুলাস দেওয়া মানে ভাই শুধুমাত্র মান, তাহলে এটা মান হচ্ছে এ বি সাইন থিটা, বাট এই জিনিসটা আমাদের অপশনে নাই। তাহলে এই এ বি সাইন থিটা থেকে আমাদের অপশন কিভাবে বের করব? এখানে যে অপশনগুলো আছে কিভাবে বের করতে পারি ভাইয়া? খেয়াল করো, এ বি সাইন থিটা, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান হবে
সাইন থিটা সমান হবে রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে কি পাবো আমরা, সাইন থিটা সমান লিখতে পারবো রুট ওভার অফ, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি হবে, আমরা সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা এ বি সাইন থিটা। আচ্ছা এখানে হচ্ছে আমরা যদি এইভাবে হিসাব না করে পিছন থেকে আসি তাহলে কিন্তু বেশি ইজি হয়। খেয়াল করে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি হোল স্কোয়ার, এটা দ্বারা কি বোঝায়, এই অপশন টেস্ট করি। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে মাইনাস এ ডট বি মানে কি ভাইয়া, এ বি কস থিটা, এ বি কস থিটার কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি এ বি কস থিটা হোল স্কোয়ার, তার মানে লিখতে পারবো এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিই, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে পাবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে ভাইয়া সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো মোস্ট প্রবাবলি এটাই অ্যান্সার। এখানে একটা স্কোয়ার ছিল, এই কারণে আমি আর কি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমাদের এখানে উত্তরটা ছিল এরকম যে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এ ক্রস বি হোল স্কোয়ারের মান নিচের কোনটি। তাহলে আমরা কি করব ভাইয়া, এটার মান নিচের হচ্ছে এটা আসবে এ বি সাইন থিটা, মানে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসবে। সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তার সাথে এ স্কোয়ার বি স্কোয়ার যদি গুণ দাও তাহলে কি পাবা, 1 এর সাথে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ দিলে এ স্কোয়ার বি স্কোয়ার, কজ স্কোয়ার থিটার সাথে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ দিলে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, যেটাকে আমরা লিখতে পারি এ বি কস থিটা হোল স্কোয়ার, মানে এ ডট বি হোল স্কোয়ার। সো অ্যান্সার ইজ এ। দেখি তো কারা কারা উত্তর দিতে পেরেছো আর কারা কারা দিতে পারোনি। আচ্ছা তামিম হোসেন বলেছে ভাইয়া বুঝি নাই, কারণ আচ্ছা আমি তোমাদেরকে আবারও বোঝাই, এখানে আসলে মূলত এটা স্কোয়ার ছিল, এখানে একটা স্কোয়ার ছিল। তাহলে এ ক্রস বি স্কোয়ারের মান নিচের কোনটি, এ ক্রস বি মানে কি তোমরাই বলো, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, তার স্কোয়ার করা মানে কি ভাইয়া, এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কি ভাইয়া বলো, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এটা যদি গুণ দাও এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা থাকবে, তাই না। তো দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা তিনটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা উপরে দিয়ে দিতে পারি। তাহলে এর উপরে থাকবে এ বি কস থিটা, এ বি কস থিটা, এ বি কস থিটা মানে হচ্ছে এ ডট বি, এই যে এ ডট বি। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি এর হোল স্কোয়ার। সো আমরা তো এই অপশনটাই পাচ্ছি। সো অ্যান্সার ইজ এ। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো এটা একটা মজার ইকুয়েশন, মজার প্রশ্ন। এই ধরনের কোশ্চেনে কিন্তু আমাদের আসলে আমরা নাও পারতে পারি, কারণ এগুলো আমাদের কিন্তু ছিল, মানে আমাদের সিলেবাসে নাই, বাট ভেক্টর অধ্যায় থেকে চলে আসতে পারে। একটি গতিশীল বস্তুকণার বেগের ইকুয়েশন দিছে, সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় 3 সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত। ভাইয়া বেগ থেকে তুমি ত্বরণ বের করতে চাও, তাহলে বেগ থেকে যদি তুমি ত্বরণ চাও, তোমরা নিশ্চয়ই জানো ত্বরণ পেতে হলে বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, আর বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। সো আমরা এবার বেগকে ডিফারেন্সিয়েশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডি বাই ডিটি এখানে পাবো হচ্ছে 10 প্লাস 4t স্কোয়ার। সো তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন করো ভাইয়া, 10কে ডিফারেন্সিয়েশন করলে 0, যেহেতু 10 একটা কনস্ট্যান্ট, আর 4t স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবা 4 ইন্টু 2t, 4 ইন্টু 2t মানে 8t। সো এই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এখানে আমরা ত্বরণের ইকুয়েশন কি পাচ্ছি, a ইজ ইকুয়াল টু 8t। এবার আমাকে বলো তো কত সেকেন্ড পর ত্বরণ চেয়েছে, 3 সেকেন্ড পরে। তাহলে টাইমের মান হচ্ছে 3 সেকেন্ড, 3 যদি বসিয়ে দাও 8 ইন্টু 3, তার মানে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ হচ্ছে আমাদের ত্বরণের মান 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকে আবার আবেগে 24 মিটার পার সেকেন্ড দাগিয়ে ফেলো না, এটা মিটার পার সেকেন্ড বেগে রাখো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেনে বলেছে পি ও কিউ এর স্থানাঙ্ক হচ্ছে এত, পি কিউ ভেক্টরের মান কত, পি কিউ এর মান কত। খেয়াল করো সবাই, এটা শিখবা। এখানে কি দিছে, এখানে দিছে হচ্ছে পি কিউ, লাস্টে কে আছে কিউ, যে লাস্টে থাকবে তার থেকে ফার্স্টেরটা বিয়োগ করবা। আমি আবারও বলছি, যদি এ বি থাকে তাহলে অবশ্যই বি মাইনাস এ, যদি পি কিউ থাকে তাহলে অবশ্যই কিউ মাইনাস পি।
যদি এক্স ওয়াই থাকে তাহলে অবশ্যই ওয়াই মাইনাস এক্স। ওকে, তাহলে বুঝতেই পারছো আমাদের পি কিউ এর মান বের করতে বলছে। তাহলে কিউ থেকে পি কে বিয়োগ করো, তাহলে পি কিউ ভেক্টরটা কত হবে? পি কিউ ভেক্টর হবে কিউ থেকে পি বিয়োগ যাবে, কিউ মানে 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0, -4 থেকে -2 বিয়োগ দিলে কি থাকে? তাহলে -4 মাইনাস করব -2 কে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি আবারও বলছি, -4 থেকে -2 বিয়োগ দিবা, তাহলে -4 মাইনাস -2, মাইনাসে মাইনাসে +2, তাহলে -2 থাকবে আর কি আলটিমেটলি। -4 +2 মানে -2, -2 কোন অক্ষে ভাইয়া? এটা হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক, তাই জে ক্যাপ। ওকে, এরপরে 5 থেকে 1 বিয়োগ যাবে, 5 থেকে 1 বিয়োগ গেলে থাকে হচ্ছে 4, কিসের? প্লাসের 4 না মাইনাসের 4? প্লাসের 4, 4 কে ক্যাপ, কারণ এখানে এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। 3 - 3 মানে 0, -4 থেকে -2 বিয়োগ দিলে থাকে -2, -4 -2, তার মানে হচ্ছে -4 + 2 মানে -2। ওকে, আর 5 থেকে 1 বিয়োগ দিলে থাকে 4। তাহলে এই হচ্ছে আমাদের পি কিউ। এবার এটার মান চেয়েছে, মান কিভাবে বের করবো? মান হচ্ছে √2² মানে -2² + 4², এটা হচ্ছে আমাদের মান। তাহলে 4 × 4 = 16 আর 2² মানে 4, 18, √18। তাহলে অ্যান্সার ইজ √18। √18 কেমনে? 9 × 3, সরি 9 × 2, 318 না? √18 কোনটা আনসার? এটাই তো নাকি? 4 4², সরি 18 কেন, 4 × 4 = 16, 4² মানে 16, 16 × 4 = 20, তাহলে √20। তাহলে অ্যান্সার হচ্ছে √20। ইয়েস, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, অ্যান্সার ইজ √20। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ওয়াই অক্ষের সাথে এই ভেক্টরটার উৎপন্ন কোণ কত হবে? ভাইয়া এখন পর্যন্ত যেই কয়টা প্রশ্ন করাচ্ছি খুবই 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 ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বিভিন্ন অক্ষের সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করে? দেখো সবাই এটা একটু লিখে নাও, সবাই লিখে নাও, অক্ষের সাথে উৎপন্ন কোণ সবাই লিখো, সবাই লিখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। অক্ষের সাথে উৎপন্ন কোণ, অক্ষের সাথে উৎপন্ন কোণ। সো তোমাকে একটা ভেক্টর দিয়ে দিল, সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর সমান xi ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এ হচ্ছে আমাদের একটা ভেক্টর। এই ভেক্টরটা এনিথিং হইতে পারে, এক্স ওয়াই জেড এর মান যা ইচ্ছা তা হইতে পারে। সো এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? মনে রাখবা, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি হয় আলফা, সেটা বের করবা এইভাবে, কজ ইনভার্স। এখানে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ মানে আই ক্যাপ, আই ক্যাপের সহগ কত হয়? এক্স ডিভাইডেড বাই √(x² + y² + z²। ওকে, সবাই একটু মাথায় রাখো, আমি আবারও বলছি, দেখো যখন তুমি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করবা তখন আই ক্যাপের সহগটা উপরে রাখবা। আমি আবারও বলছি, যখন তুমি একটা ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করবা তখন আই ক্যাপের সহগ সামনে রাখবা, নিচে হচ্ছে ভেক্টরের মান। ভেক্টরের মান কি? √(x² + y² + z²। একইভাবে তুমি যদি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করো, সবাই বলো তো কি হবে? ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি হয় বিটা, সেটা কি হবে? কজ ইনভার্স। কি হবে উপরে বলো তো? এক্স অক্ষের সাথে বের করছো, এক্স কে রাখছো, ওয়াই অক্ষের সাথে বের করলে জে ক্যাপের সহগ মানে ওয়াই কে রাখবা, নিচে সেম, নিচে কোনো চেঞ্জ নাই, নিচে সেম x² মানে নিচে হচ্ছে ভেক্টরের মান, শেষ। একইভাবে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি গামা হয়, সেটা কেমনে বের করবা? কজ ইনভার্স। উপরে কি হবে? উপরে হবে জেড, নিচে হচ্ছে সেম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই যেটা শিখালাম, এটা তোমার ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত লাগবে, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। সো চলো দেখি আমার প্রশ্নের উত্তর কে কে দিতে পারছো। সো এটা আমরা একটু লিখে নিব। অক্ষের সাথে উৎপন্ন কোণ, একটি ভেক্টর যদি এটা হয় তাহলে সেই ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যথাক্রমে কত কোণ উৎপন্ন করে। এই দেখো, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলেছে, তো চলো দেখি করি। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি হয়, মনে করো বিটাই ধরলাম, তাহলে সেটা কি হবে? কজ ইনভার্স। কজ ইনভার্স উপরে হচ্ছে এই ভেক্টরটার জে ক্যাপের সহগ,
ভাই এখানে কোনো জে ক্যাপ আছে? এখানে কোনো জে ক্যাপ আছে? জে ক্যাপ নাই মানে কি ভাইয়া? এখানে জে ক্যাপের সহগ হচ্ছে 0, তাহলে উপর হচ্ছে 0, নিচে হচ্ছে মান, মানে cos ইনভার্স 0, cos ইনভার্স 0 মানে হচ্ছে 90 ডিগ্রি। সো অ্যান্সার ইজ 90 ডিগ্রি। যেহেতু এখানে জে ক্যাপ নাই, জে ক্যাপের সহগ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো অনেকে 45 ডিগ্রি লিখেছো, বাট ভাইয়া 45 ডিগ্রি না, এখানে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলেছে, বাট এখানে আমাদের ওয়াই অক্ষ নাই, জে ক্যাপ নাই। জে ক্যাপ নাই মানে কি ভাই? 0 জে ক্যাপ আছে। আমি যদি এখানে এখানে জে ক্যাপ খুঁজে পাচ্ছি না, বাট আমি যদি এখানে প্লাস 0 জে ক্যাপ লিখি, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। তাহলে এখানে জে ক্যাপের সহগ কত? 0, তাহলে উপরে 0, নিচে যাই থাকুক 0। cos 0 মান হচ্ছে 90 ডিগ্রি, cos ইনভার্স 0 মানে 90। সো তোমরা কোন গাধারা আছো, কোন ছাগলরা আছো যারা 45 বলতেছো, এবং কেন বলতেছো সেই রিজনটা আমি এখন পর্যন্ত খুঁজে পেলাম না। ওকে, তোমাদের উপস্থিতি আমাকে খুব হতাশ করছে, বাট এই হতাশ আমাকে দমাতে পারবে না। আমি ক্লাস করিয়েই যাব। আমার টার্গেট ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করা। তোমরা হয়তো বা ফিজিক্স ফার্স্ট পেপার মানে তোমরা এই ইঙ্গিতটা দিয়ে বোঝাতে চাচ্ছ যে তোমরা আর ক্লাস চাও না, এই কারণে হয়তো বা তোমরা আসলে উপস্থিতি ডে বাই ডে কমে যাচ্ছ। প্রথম ক্লাসে ছিল 2000, দ্বিতীয় ক্লাসে 2000, তৃতীয় ক্লাসেও ভালো উপস্থিতি, আজকের ক্লাসে কম। ওকে রেডি? এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আমি আজকে যেই কয়টা কোয়েশ্চেন উঠাইছি প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এ প্লাস বি, এটা হচ্ছে একটা ভেক্টর, আর মডুলাস দিয়ে মনে হচ্ছে মান, ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? ভাইয়া যেহেতু মান, আমি চাইলে স্কোয়ার করে দিতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি ভাইয়া বলো? এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা উভয় পক্ষ থেকে, তাহলে এদিকে থাকবে 2ab, এদিকে থাকবে মাইনাস 2ab, তাহলে এদিকে নিয়ে আসলে 4ab ইজ ইকুয়াল টু 0, মানে 4ab ভেক্টর, কিন্তু এটা কিন্তু ভেক্টর, ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু 0, এ ডট বি ইজ ইকুয়াল টু 0, সামনে 4কে ওই পাশে নিয়ে গেলে এ ডট বি ইজ ইকুয়াল টু 0 আসে। আর দুইটা ভেক্টরের ডট গুণন 0 আসা মানে কি? তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। দুইটা ভেক্টরের ডট গুণন কখন 0 আসে? যখন ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয়। আমরা জানি নিশ্চয়ই ভেক্টরদ্বয় লম্ব হলে পরস্পর 90 ডিগ্রি। আমি আবারও বলছি, এটার স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, আমরা জানি ছোটবেলা থেকে পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যায়। এদিকে আছে প্লাস 2ab ভেক্টর, এখানে আছে মাইনাস 2ab ভেক্টর। এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 4ab ভেক্টর হয়। 4কে তুমি যদি 0 নিচে আনো 0, তাহলে এ ডট বি মানে 0। এ ডট বি মানে 0 বলতে কি বোঝায়? এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি ও সমান এ মাইনাস বি হওয়া মানে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে, নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? মনে রাখবা কোনটা বলো তো? বিপ্রতীপ ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান ভেক্টর। সমান ভেক্টর মানে যেই দুইটা ভেক্টরের মান সমান, দিক সমান, তাকে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর মানে একটা এইদিকে একটা তার উল্টা দিকে, এটাকে বলা হয় পরস্পরের বিপরীত ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরকে বলা হয়, বিপ্রতীপ ভেক্টর মানে কি জানি? মান সমান, দিক বিপরীতকে বলা হয় বিপরীত ভেক্টর। আর বিপ্রতীপ ভেক্টর মানে কি? বিপ্রতীপ ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টর যদি এ ভেক্টর, এটা বিপ্রতীপ ভেক্টর হবে 1/a ভেক্টর। এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এখানে প্রত্যেকটা ভেক্টরের দিক নির্দিষ্ট, বাট এই যে শূন্য ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর, বাট এটার কোনো দিক নির্দিষ্ট দিক নাই। যে কারণে শূন্য ভেক্টর কিন্তু একটা ভেক্টর, বাট এটার কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে অ্যান্সার ইজ শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কেন সৃষ্টি হয়? একটা বিন্দুতে তুমি এদিকে 5 নিউটন বল প্রয়োগ করলা, আমি এদিকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, আলটিমেটলি এখানে যেই ভেক্টরটা সৃষ্টি হবে তার মান হবে 0, দিক কোন দিয়ে হবে সেটা তুমি জানো না, এই কারণে এটাকে বলা হয় শূন্য ভেক্টর। ওকে, সো শূন্য ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নাই। ভেক্টর ভি কখন সলিনয়েড হবে? আমরা নিশ্চয়ই জেনেছি ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল। ডাইভারজেন্স 0 মানে কি ভাইয়া? নেবলা ডট ভি ইজ ইকুয়াল টু যদি 0 হয়। ডাইভারজেন্স 0 মানে ভাইয়া ডট গুণন যদি 0 হয়। আমি আবারও বলছি, তোমাদেরকে আগেই শিখিয়েছি সলিনয়েড কখন হয়? যখন ডাইভারজেন্স 0 হয়।
ডাইভারজেন্স শূন্য মানে কি ভাই, ন্যাবলার সাথে ভি এর ডট গুণন হচ্ছে শূন্য। ডাইভারজেন্স শূন্য মানে ন্যাবলার সাথে ভি এর ডট গুণন শূন্য হলে ডাইভারজেন্স শূন্য। এই যে এটা মানেই বোঝায় ডাইভারজেন্স ভি ইজ ইকাল টু 0। ডাইভারজেন্স মানেই হচ্ছে ন্যাবলার সাথে ভি এর ডট গুণন। তাহলে অ্যান্সার ইজ এ। পি ও কিউ লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণন শূন্য হবে। অলরেডি আমরা এটা জানি। এখানে একটা মজার কোয়েশ্চেন আছে, চলো দেখি এটার উত্তর আমরা দিতে পারি কিনা। এখানে একটা উদ্দীপক দিছে, উদ্দীপকের আলোকে এ প্লাস বি এর মান বের করতে বলেছে। খেয়াল করো উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করি। এক্স অক্ষের সাথে এই এ ভেক্টরটা 60 ডিগ্রি কোণে কাজ করছে, আর এই বি ভেক্টরটা দেখতেই পাচ্ছ এক্স অক্ষের সাথে 180 ডিগ্রি কোণে কাজ করতেছে 10 নিউটন। তো আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান বের করতে হবে। খেয়াল করে দেখো, মনে রাখবা এ একটা ভেক্টর প্লাস আরেকটা ভেক্টর, এটা মানে কি? দুইটা ভেক্টর যোগ করে দিলাম, এ এর মান 15, বি এর মান 10 ইজ ইকুয়াল টু 25। এটা অ্যান্সার। মনে রাখবা দুইটা ভেক্টরের যোগ মানে মানের যোগ না। এই যে এখানে দুইটা ভেক্টরকে আমি যোগ করে দিলাম আর 25 পেয়ে গেলাম, জিনিসটা এত সহজ না। দুইটা ভেক্টর মাঝখানে প্লাস, এটা মানে বোঝায় ভেক্টরের লব্ধি বের করো। আমি আবারও বলছি, দুইটা ভেক্টর মাঝখানে প্লাস দেয়া আছে। দুইটা ভেক্টর, এই যে এখানে একটা ভেক্টর মনে করো পি আর একটা কিউ, দুইটা ভেক্টর মাঝখানে কি দেয়া আছে? প্লাস। এটা দ্বারা বোঝাচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। কি নির্ণয় করো? লব্ধি। আর লব্ধি নির্ণয়ের সূত্র আমরা নিশ্চয় জানি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। 2pq cos আলফা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি আবারও বলছি, যারা ভেজাল মনে করছে আবারও বলছি, দুইটা ভেক্টর মাঝখানে প্লাস মানেই কিন্তু এইটা নয়। দুইটা ভেক্টর মাঝখানে প্লাস মানে বোঝায় ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। সেখানে বোঝাচ্ছে এই দুইটা ভেক্টর মাঝখানে প্লাস মানে এখানে যে এ আর বি ভেক্টর আছে না, এদের লব্ধি বের করতে বলছে। লব্ধি বের করার জন্য সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ কি 60 ডিগ্রি? যারা গাধা, যারা ছাগল, তারা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি বসাবে। মধ্যবর্তী কোণ কিন্তু ভাই এই যে এটা 60 হলে এটা হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি ভাই? 120 ডিগ্রি। বুঝছো তো ভাইয়া মধ্যবর্তী কোণ কোনটা? এ এবং বি এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আমি আবারও দেখাই তোমাদেরকে, দুইটা ভেক্টর আছে মাঝখানে প্লাস আছে। কেউ গাধার মতো দুইটা মান যোগ করে দিও না। দুইটা ভেক্টর মাঝখানে প্লাস দ্বারা বোঝায় তাদের লব্ধি নির্ণয় করো। তো লব্ধি নির্ণয়ের জন্য ফর্মুলা কিন্তু একটাই, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। এখানে আলফা হচ্ছে এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। ক্যালকুলেশন করলে কোনটা আসে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমার হাতে ক্যালকুলেটর নাই। ওকে, এটা এইচএসসি এর ক্লাস, এসএসসি এর ক্লাস না। এইচএসসি 22, 23 ব্যাচ উভয় করতে পারবা। এবার খেয়াল করো, সিমিলার একটা কোয়েশ্চেন আসছে, দেখি এটা কে কে পারে। উপরের চিত্রে দুটি ভেক্টর এ ও বি প্রত্যেকের মান 5 একক। তার মানে এখানে একটা ভেক্টর দিছে এ, এটার মান হচ্ছে 5, এখানে একটা ভেক্টর দিছে তার মান হচ্ছে 5। এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। বলছে এ মাইনাস বি এর মান নির্ণয় করো। এ মাইনাস বি এর মান নির্ণয় করো। খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। এ মাইনাস বি এর মান বের করতে বলেছে। তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি? এ প্লাস মাইনাস বি লেখা যায় কিনা বলো? এখানে মাঝখানে কি প্লাস দেয়া যায় কিনা বলো? এ মাইনাস বি এর মান বের করতে বলেছে, আমি কি এটাকে এ প্লাস মাইনাস বি লিখতে পারি? পারি। তো ভাই আমি একটু আগেই বলেছিলাম দুইটা ভেক্টর মাঝখানে প্লাস, এটা দ্বারা বোঝায় তাদের লব্ধি বের করতে। তাহলে দেখো তো, এ হচ্ছে একটা ভেক্টর, এ হচ্ছে আরেকটা ভেক্টর, মাঝখানে কি আছে? প্লাস আছে। তাহলে এদের লব্ধি তুমি বের করতে হবে। কার কার লব্ধি এখন বলো তো ভাইয়ারা, দেখি চালাক যারা তারা বলতে পারবে। এখানে এ আছে, তার মানে এ ভেক্টর, আর এখানে কে আছে ভাইয়া? এখানে আছে মাইনাস বি। তাহলে এখন আমার লব্ধি বের করতে হবে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের। কার কার লব্ধি বের করতে হবে? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের। তাহলে এ ভেক্টর কই চিত্রে দেখি, আমরা একটু চিত্রে দেখি এ ভেক্টর কই।
এই যে এ ভেক্টর এখানে, এবার আমার কাকে লাগবে, মাইনাস ভি ভেক্টরকে লাগবে। মাইনাস বি ভেক্টর কই কই, এটা কি মাইনাস বি, না এটা হচ্ছে বি ভেক্টর। এটাকে যদি আমরা উল্টা দেই, এই যে উল্টানোটা, এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর। তাহলে লব্ধি কার কার, লব্ধি কি এ এবং বি এর, না লব্ধি হচ্ছে এ এবং মাইনাস বি এর। তাহলে এটা এবং এইটার লব্ধি বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? খালি আমাকে এটা বলো, কমেন্ট সেকশনে জানো যে এটাকে আমরা বুঝাইতে পারছি কিনা। যখন আমাকে দেয়া আছে এ মাইনাস বি বের করো, এটাকে আমি লিখে নিলাম এ প্লাস মাইনাস বি। এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি বের করো। কোন কোন দুই ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর। এবার আমরা চিত্রে দেখি, এ ভেক্টর আছে আছে, মাইনাস বি ভেক্টর আছে নাই, তাই বানায় নিলাম বি কে উল্টা দিলেই মাইনাস বি ভেক্টর হয়ে যায়। আর মনে রাখবে, একটা ভেক্টরকে উল্টাও পাল্টাও ঘুরাও উড়াও নাচাও বসাও, ভেক্টরের মানের কোনো চেঞ্জ হয় না। এটা মাইনাস বি ভেক্টর ঠিকই হয়েছে, বাট এটার মান কিন্তু 5ই আছে। এটা এ ভেক্টরের মান কিন্তু 5ই আছে। কথা কি বুঝাইবার পারছি? ওকে, তাহলে এবার মান এটা, এবার কার কার লব্ধি বের করবা? তোমার কাছে এখন মনে করো এটা নাই, তোমার এখন বের করতে হবে এই লাল দাগ দুইটার লব্ধি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, ওইটা সাইড হলে এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটার মান 5, ওইটার মানও 5। কেউ আর ভুলেও -5 বললো না, ভেক্টরের মান কোনোদিন নেগেটিভ হয় না, ভেক্টরের দিক উল্টা যায়। এখানে দেখো দিক উল্টানোর কারণে একটা কোণে চেঞ্জ আসছে, কিন্তু সো দিক উল্টাইলে কোণেই চেঞ্জ আসে, মানে কোনোদিন চেঞ্জ আসে না। হ্যাঁ, এটা মাথায় রেখো। তাহলে লব্ধি বের করো, আর সমান √of পি স্কোয়ার মানে 5 স্কোয়ার, কিউ স্কোয়ার মানে 5 স্কোয়ার, 2 × 5 × 5। দেখো আমি একটা জায়গায় কিন্তু -5 লিখি নাই, সো মাইনাস লেখা কিন্তু পাপ হবে। খালি কস মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত 60, যারা বসাবে তারা ছাগল। এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে এ এবং মাইনাস বি এর কত ডিগ্রি, 120 ডিগ্রি। ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। ওকে, কেউ ভুলেও 5-এর জায়গায় -5 দিবা না, কারণ ভাই এখানে -5 ভেক্টরের মান কোনোদিন মাইনাস হয় না। ভেক্টরকে তুমি উল্টাইছো, উল্টানোর কারণে তার দিক চেঞ্জ হয়েছে, তার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। অ্যাঙ্গেল কি 60 আছে না 120 হয়ে গেছে, 120 হয়ে গেছে, বাট মানের কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তাহলে কত হচ্ছে cos 120 মান -1/2, এটা 5 + 25, 25 25 50, 50 থেকে 25 গেলে 25, 25 × √5 একক। ইয়েস, সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, খুশি হইলাম। তাহলে এটা ক্যালকুলেশন আমি যদি তোমাদেরকে আবারও শুরু থেকে বোঝাই, যে এখানে a - b বের করতে বলছে, a - b মানে a প্লাস -b। তাহলে a এবং -b ভেক্টরের লব্ধি, তাহলে a এবং -b ভেক্টরের লব্ধি, a এবং -b এর মধ্যবর্তী কোণ 120, এটা দিয়ে আমরা লব্ধিটা বের করে ফেললাম, শেষ। লব্ধি বের করতে হলে তিনটা জিনিস লাগে, ভেক্টর দুইটার মান এবং মধ্যবর্তী কোণ। মান দুইটা আমরা জানি 5 এবং 5, মধ্যবর্তী কোণও বুঝে ফেললাম কত ডিগ্রি, 120 ডিগ্রি। এখানে যারা যারা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দিবা তাদেরই ভুল হবে। ওকে, সো আমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনে চলে যাই। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময় ওপারে যেতে হলে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাইতে হবে? তোমার বউ নদীর ওই, তোমার প্রেমিকা নদীর ওই পারে থাকে, তোমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার নদীতে নৌকা নাই বা নৌকা আছে তো মাঝি নাই, এবার তোমার নৌকা চালাইতে হবে, তোমার খুব তাড়াতাড়ি ওই পারে যেতে হবে। তুমি কিভাবে যাবা? অবশ্যই এবং অবশ্যই নদীটা 90 ডিগ্রি কোণে রওনা দেওয়া শুরু করবা। স্রোত যদি যেদিকে যায়, স্রোত যদি এদিকে যায়, স্রোত যদি এদিকে যায়, স্রোতের সাথে একদম খারাপভাবে রওনা দিবা, কারণ স্রোতের সাথে খারাপভাবে রওনা দিলেই সবচেয়ে দ্রুততম সময়ে, মানে সর্বনিম্ন সময় তুমি নদী পার করতে পারবা। সেটা আনসার হচ্ছে 90 ডিগ্রি। এটা করবো না, পরেরটা করি। এটা খুবই মজার একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সবাই ভুল করে, বাট আমরা ভুল করব না। খেয়াল করো, এটা যেন ভুল না করতে হয়, এই কারণে আমরা গোল গোল শিখবো। এটাকে বলা গোল গোল গোলনি। এদিকে তীর চিহ্ন দিবা, এদিকে তীর চিহ্ন দিবা, এদিকে তীর চিহ্ন দিবা। এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তো তোমরা এই সবই বলো, এখানে তো সবই বলে দেওয়া হয়েছে। আই ইন্টু জে, আই ক্রস জে সমান কে আছে বলো? আই ক্রস জে এর পর কেডায় আছে, এনে কে আছে, তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। তো জে ক্রস আই করো, জে ক্রস আই মানে জে থেকে, সরি জে ক্রস কে, জে থেকে কে এর দিকে ঘুরো, তারপরে কে আছে, আই আছে, তাহলে ইজ ইকুয়াল টু আই। একইভাবে কে ক্রস আই করো, কে ক্রস আই মানে কে থেকে আই এর দিকে ঘুরো, তারপরে কে আছে, জে আছে, জে। ওকে, তাহলে তোমার কি এগুলো মুখস্থ রাখতে হবে না,
তুমি খালি এই সার্কেলটা আঁকা শিখবা। আই ইন্টু জে মানে কে, জে ইন্টু কে মানে আই, কে ইন্টু আই মানে হচ্ছে জে। এবার তোমাকে যদি কেউ বলে আই ক্রস কে কত, কি কত ভাই, আই ক্রস কে কত, তুমি কি করবা, আই ক্রস কে সমান জে। তুমি কি উল্টা আসছো না ভাইয়া, আয়ের সাথে কে ক্রস করে তুমি উল্টা দিকে কারে পাইছো, উল্টা দিকে জে কে পাইছো, যেহেতু জে কে উল্টা দিকে পাইছো তাহলে মাইনাস জে। তুমি কাউকে ক্রস করার পর যদি উল্টা দিকে পাও তাহলে মাইনাস। যেমন কে ক্রস জে, কে ক্রস জে, কে ক্রস জে এর পর তুমি আই কে উল্টা দিক থেকে পাইছো তাহলে মাইনাস আই, সহজ হিসাব। তাহলে বলো তো দেখি এটার উত্তর কি হবে। বরিশাল বোর্ড মানে বোবো 2017-তে আসছে এটা, আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে, খেয়াল করো দেখো, আরে আই ক্রস কে জে ক্রস কে, তাহলে জে ক্রস কে মানে কি, ফার্স্টে জে ক্রস কে মানে হচ্ছে আই, জে ক্রস কে মানে কি ভাইয়া আই, জে ইন্টু কে মানে হচ্ছে আই, আর আই ক্রস কে আমি জানি না, বাট কে কে ক্রস আই জানি। দেখো আই ক্রস কে মানে আই থেকে কে দিকে ঘুরলাম তাহলে অবশ্যই মাইনাস জে, বুঝতেই পারতেছো। আই ক্রস কে, আই থেকে কে এর দিকে ঘুরলা তাহলে উল্টা দিকে ঘুরছো যেহেতু তাহলে মাইনাস জে, তাহলে আই ক্রস কে মানে মাইনাস জে, এটা ইন্টু এটা, তাহলে মাইনাস জে ইন্টু আই কত, মাইনাস জে ইন্টু আই কত। তো তুমি এটা জানো না, বাট তুমি জানো আই ইন্টু জে মানে কে, তাহলে মাইনাস জে ইন্টু আই মানে মাইনাস কি হবে, অ্যান্সার রাইট। সরি, মাইনাস জে ইন্টু আই আসছে না, জে ইন্টু আই, তাহলে এই যে দেখো আই ইন্টু জে ইকুয়াল টু কে, তাহলে মাইনাস জে ইন্টু আই হবে কে, কেই হবে। কেন কে হবে কই জানি, এতটুকু তো ক্লিয়ার আমরা নাকি। এবার দেখো একটু একটু কমপ্লিকেশন আছে এখানে, এটা মাইনাস জে ইন্টু আই। এবার খেয়াল করি আমরা, মাইনাস জে ইন্টু আই মানে কি, মানে কি মাইনাস কে আসবে না শুধু কে আসবে, সেটা একটু খেয়াল করে দেখো। মাইনাস জে ইন্টু আই মানে কিন্তু ভাই আই ইন্টু জে, এটা কি তোমরা জানো, এটা কি তোমরা জানো। দেখো এই জায়গাটা আসার পরে আমি একটু কমপ্লিকেশন লাগছে, এই কারণে আমি এটাকে বানায় দিলাম। অবশ্যই তোমাদের এটা জানতে হবে, মাইনাস এ ক্রস বি মানে হচ্ছে বি ক্রস এ। ওকে ভাইয়া, কারণ যখন ক্রস গুণনে একটা আরেকটা জায়গা বদল করে তখন মাইনাস চলে যায়। খেয়াল করে দেখো এখানে যদি মাইনাস থাকে এ ক্রস বি, তাহলে এই পাশে হয়ে যাবে বি ক্রস এ, যদি লিখো তাহলে মাইনাস চলে যাবে। এখানে কি আছে মাইনাস জে ক্রস আই, তাহলে এটাকে যদি আই ক্রস জে লিখো, যেহেতু স্থান বিনিময় করাইছো তাহলে আরেকটা মাইনাস আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এটাকে বলা হয় ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলার বেলায় মাইনাস চলে আসে। আমি আবারও বলছি, এ ক্রস বি মানে হচ্ছে মাইনাস বি ক্রস এ, এটা লেখা যায়। ওকে, তাহলে মাইনাস জে ক্রস আই মানে লেখা যাবে কি মাইনাস মাইনাস আই ক্রস জে, অথবা যদি তারা স্থান বিনিময় করে মাইনাসটা চলে যাবে, সিম্পল ব্যাপার। স্থান বিনিময় করলে মাইনাসটা চলে যাবে, যদি এখানে মাইনাস না থাকতো তখন স্থান বিনিময় করলে কিন্তু এখানে মাইনাস আসতো। ওকে, সো স্থান বিনিময় করলে এক্সট্রা একটা মাইনাস গুণ হয়, সো এখানে যেহেতু স্থান বিনিময় করছে মাইনাস গুণ হচ্ছে, আই ক্রস জে মানে হচ্ছে আমাদের কে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, কমপ্লিকেশন করার কিছু নাই, আশা করি বুঝতে পেরেছো। ওকে রাইট, সবাই সঠিক উত্তর দিছো। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। একটি পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে, মানে একটি পাদবিন্দু বিশিষ্ট, এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। মানে একটা জায়গা থেকে অনেকগুলো ভেক্টর ক্রিয়েট হচ্ছে, এটাকে কি বলবো আমরা, যেমন ধরো এখান থেকে এদিকে 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 এদিকে, তো একটা পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর, অনেকগুলো ভেক্টর, এদেরকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর। পরবর্তী কোশ্চেনে চলে যাই। সমমানের দুটি বলের লব্ধি তাদের যে কোনো একটির অর্ধেক হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত, পরীক্ষায় প্রতিবার আসছে, ভার্সিটি অ্যাডমিশনে আসে। সমমানের দুটি বল, তার মানে একটা বলের মান যদি হয় পি, আরেকটা বলের মানও কি ভাইয়া পি। ধরো একটা বল পি, পি মানে পি, আর একটা বল কিউ মানেও পি ভাইয়া পি। তো দুটি বল, এদের লব্ধি কি হয়, তাদের যে কোনো একটির অর্ধেক, মানে এদের লব্ধি যদি আর, এই লব্ধিটা হবে পি বাই টু। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? সমমানের দুটি বল মানে একটি বল পি আর একটা বল পি, এবং এদের লব্ধি হচ্ছে যে কোনো একটির অর্ধেক মানে পি বাই টু। মধ্যবর্তী কোণ কত সবই জানো, তুমি নিশ্চয়ই জানো, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাই না? সেখান থেকে আর এর মান কত, পি বাই টু, এর স্কোয়ার করলে হবে পি স্কোয়ার বাই ফোর ইজিক্যাল টু হবে পি স্কোয়ার, কিউ এর মান কত পি স্কোয়ার প্লাস টু পি পি কজ আলফা।
কারণ এগুলোর মান সমান, খালি লব্ধির মানটা হচ্ছে p/2। এটা ক্যালকুলেশন করে আমাকে আলফার মানটা কমেন্ট সেকশনে জানাও, আলফার মানটা কমেন্ট সেকশনে জানাও। ওকে, অনেকে উত্তর দিয়েছো ডি, ভেরি গুড। তো চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো এটা অলরেডি তোমাদেরকে শেখানো হয়েছে যে এরকম একটা চিত্র দিয়ে বলছে এটা ডাইভারজেন্স কোনটি হবে। তো তোমাদেরকে বলেছি ডাইভারজেন্স পজিটিভ মানে ছড়াবে, ব্যাপারটা ছড়াবে, আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। ডাইভারজেন্স নেগেটিভ মানে ভেতরের দিকে ঢুকবে, আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। আর ডাইভারজেন্স শূন্য মানে সব একই ফ্লো। তাহলে এখানে কি ছড়াচ্ছে, ছড়ানো মানে কি ভাই ডাইভারজেন্স পজিটিভ। ডাইভারজেন্স মানে ন্যাবলা ডট, ন্যাবলার সাথে ডট গুণন, ডাইভারজেন্স হবে পজিটিভ। এই যে এটা অ্যান্সার হচ্ছে সি, ডাইভারজেন্স পজিটিভ। পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণন শূন্য। সো ডট গুণন দিয়ে তুমি এম এর মানটা বের করবা। দেখো কেমনে, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? পি ডট কিউ শূন্য হবে, পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে পি ডট কিউ 0 করে এই এম এর মানটা বের করবা। আয়ের সাথে আয়ের ডট গুণন দিলে 4 32, 32 প্লাসে মাইনাসে মাইনাস 4m। এখানে কে ক্যাপ নাই, তার মানে এখানে আছে 0 কে ক্যাপ, 0-র সাথে 9 গুণ দিলে 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4m ইজ ইকুয়াল টু 32, m এর মান হচ্ছে 8। তাহলে এখানে আমরা m এর মান 8 পাবো। লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণন শূন্য দিয়ে আমরা m এর মানটা বের করব। এখানে কি বলছে? চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ। ছোটবেলায় আমাদের ম্যাথ টিচার এমন একটা জিনিস শিখাইছে, লম্ব অভিক্ষেপ নিয়ে কোনোদিন প্যাচ আসেনি। ওকে, মনে রাখবা, পি এর উপর, সবাই লিখো, উপর কিউ এর অভিক্ষেপ, কিউ এর অভিক্ষেপ ইজ ইকুয়াল টু কিউ কস থিটা, কিউ কস থিটা। এর উপর বি এর অভিক্ষেপ, বি কস থিটা। সি এর উপর ডি এর অভিক্ষেপ, ডি কস থিটা। এক্স এর উপর ওয়াই এর অভিক্ষেপ, ওয়াই কস থিটা। মানে যার অভিক্ষেপ ওইটা কস থিটা। মনে থাকবে, ইয়াসিন ভাইয়ের উপর এ আর ভাইয়ের অভিক্ষেপ, এ আর ভাই কস থিটা। কাব্য ভাইয়ের অভিক্ষেপ, যার অভিক্ষেপ সেটা কস থিটা। তাহলে এখানে বুঝতে পারছো কিউ এর উপর পি এর অভিক্ষেপ হবে পি কস থিটা। মানে আমরা আমাদের এখান থেকে পি কস থিটার মানটা বের করতে হবে আর কি। তোমরা নিশ্চয়ই জানো পি ডট কিউ, পি ডট কিউ সমান কি ভাইয়া? পি কিউ কস থিটা। সো আমাকে যদি কোনোদিন বলে পি এর লম্ব অভিক্ষেপ বের করো, পি এর লম্ব অভিক্ষেপ মানে পি কস থিটা, তারপরে আমরা এখানে খালি পি কস থিটা বের করব। তাহলে পি কস থিটা সমান কি হবে? এখানে পি কস থিটা সমান হবে কিউটা খালি এটা নিচে চলে আসবে। তাহলে পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। ওকে, যদি বলতো কিউ এর অভিক্ষেপ বের করো, তাহলে কিউ কস থিটা বের করতাম, পিটা এটা নিচে চলে আসতো। সহজ বীজগণিত। ওকে, নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা আমরা নিউটনিয়ান বলবিদ্যাতেও পড়াইছিলাম, এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, এটা সঠিক। এ এবং বিকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল। মনে রাখবা, দুইটা বাহুকে যদি সন্নিহিত বাহু ধরে, এ এবং বিকে যদি সন্নিহিত বাহু ধরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এ ক্রস বি এর হাফ, এ ক্রস বি এটা পুরোটা ক্রস করলে সামান্তরিক হয়ে যায়, তাই এটার হাফ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু এ ক্রস বি, সন্নিহিত বাহু হলে হাফ ইন্টু এ ক্রস বি, মুখস্থ করবা এটা। এ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? মজা দেখো, মজা মজা। এ হচ্ছে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এ হচ্ছে একটা ভেক্টর যা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করছে। এই অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে এই এ ভেক্টরটি, এ হচ্ছে এ ভেক্টর যে কত কোণে কাজ করে? 30 ডিগ্রি কোণে কাজ করে। তো ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3, মানে এই বরাবর যা উপাংশ আছে এটার মান হচ্ছে 3। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এদিকে উপাংশ কত? এটা হচ্ছে প্রশ্ন। অনেক মজার একটা ব্যাপার, খেয়াল করে দেখো ভাইয়া। আমরা নিশ্চয়ই জানি এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে থাকা মানে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এ কস থিটা। জানি না ভাইয়া? অবশ্যই জানি।
আমরা জানি যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, তাহলে এদিকে হবে এ সাইন থেটা। আমাদেরকে এ সাইন থেটার মান বলে দিছে 3। দেখো বলে দিছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3। ওয়াই অক্ষ বরাবর কে আছে? এ সাইন থেটা আছে, তার মান কত? 3। লাগবে এ কস থেটার মান। সো আমরা বুঝতেই পারতেছি এ সাইন থেটা মানে 3, তাহলে এর মান কত হবে? 3 বাই সাইন থেটা। সাইন থেটা কত? 30 ডিগ্রি, তাহলে 3/2 ইজ ইকুয়াল টু 6। তাহলে এর মান আসতেছে ভাইয়া 6। এর মান কত আসতেছে? 6। তাহলে এ কস থেটা কত হবে? 6 cos 30। cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে হচ্ছে 3√3। সো বলো আমাকে অ্যান্সারটা কোনটা? এখানে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাদের অ্যান্সারটা কোনটা। আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? 3√3। ভেরি গুড। মানে আমাদের এ সাইন থিটা থেকে আমরা এর মানটা বের করলাম, এরপর কস থিটা বসাই দিলাম, শেষ কাজ। এত হা হা আসতেছে কেন? ওরা কি কোনোদিন হাসেনি? এ ও বি এর বিপরীত ভেক্টরের লব্ধির মান হচ্ছে কত ভাইয়া? এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান, এ এবং এ এর, আচ্ছা এই প্রশ্নটা ভুল তো আছে, এ এবং এর বিপরীত ভেক্টর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এ ভেক্টর, মনে করো এ ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই এ ভেক্টরের বিপরীত ভেক্টর মনে করো এটা। তো এই বিপরীত ভেক্টর লব্ধির মান কত? দেখো সমমানের দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, বিপরীত ভেক্টর মানে এ ভেক্টর এবং এ ভেক্টরের বিপরীত ভেক্টর বলতে বোঝায় উল্টা ভেক্টর। মনে করো এদিকেই আসিন, এদিকে বিপরীতই আসিন, দুইজনের লব্ধি কত হবে? 0 হবে। সিম্পল হিসাব, দুইজনের লব্ধি হবে 0। পরবর্তী কোশ্চেনে চলে যাই। এদের মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি সমান এ ডট বি হলে, এ ক্রস বি মানে কি ভাইয়া? এ বি সাইন থেটা। যেহেতু মডুলাস দিছে আমরা কোনো ইটা ক্যাপ দিব না, মডুলাস দ্বারা বোঝায় শুধুমাত্র মান। আর এ ডট বি মানে হচ্ছে এ বি কস থেটা। সো তুমি যদি এ বি কেটে দাও, সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু 1, টেন থেটা সমান 1, তাহলে 10 45 ডিগ্রি, থেটা মানে হচ্ছে 45 ডিগ্রি, মানে π/6। π/6 না π/4? হ্যাঁ π/4, 45 ডিগ্রি যেহেতু π/4। ওকে, পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই। পি কিউ আর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজে তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত। একই ক্রমে নির্দেশিত মানে ভাইয়া প্রত্যেকটা একই ক্রমে আছে, পি কিউ আর এভাবে আছে। একই ক্রম বলতে এরকম বোঝায় একটার পিছে আর একটা লেগে আছে, একই ক্রমে আছে। তাহলে নিচের কোনটি সঠিক? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর। আগেই বুঝাইছি, আমরা বুঝাইতে পারছি, আগে কিন্তু বুঝিয়েছিলাম। কিউ এর পিছে পি লেগে আছে, তাহলে পি প্লাস কিউ দিব, আর যেটা উল্টা দিকে যেহেতু আছে তাহলে মাইনাস আর। তাহলে আমরা মাইনাস আর কি পাশে নিয়ে আসলে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। সো এটার আনসার হচ্ছে ডি। একই ক্রমে থাকা মানে একটার পিছে আরেকটা লেগে থাকা, তিনটাই একইভাবে থাকা। ওকে, স্কেলার রাশি কোনটি? কোনটি স্কেলার? ডাইভারজেন্স হচ্ছে ডট গুণন মাধ্যমে স্কেলার করে ফেলে। সরণ হচ্ছে ভেক্টর রাশি। কার্ল মানে হচ্ছে ক্রস গুণন, ক্রস গুণনে কোনোদিন স্কেলার রাশি পাওয়া যায় না। গ্রেডিয়েন্টও ক্রস গুণনই বোঝায়, বাট ডাইভারজেন্সে ডট গুণন হয়। দ্যাটস ওয়াই নিচের কোনটি স্কেলার রাশি? অবশ্যই ডাইভারজেন্স। এ ভেক্টর সমান আই ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস কে ক্যাপ হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য অবশ্যই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন দিতে হয়। সো মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা লিখতে পারবো এ ডট বি সমান এ বি কস থেটা। মানে এ ডট বি যদি করো, এ ভেক্টর আই ক্যাপ, আই এক আই মানে 2, মানে যে ক্যাপ কিছু নেই, তাহলে খালি এ ডট বি মানে খালি 2 থাকবে, 2 ডিভাইডেড বাই, তাহলে কস থেটা হবে, কস থেটা হবে এদিকে হচ্ছে উপরে 2 নিচে এ বি। ওকে, তাহলে উপরে 2। এ ভেক্টরের মান কত ভাইয়া? এ ভেক্টরের মান হচ্ছে 1, যেহেতু আই ক্যাপ তাহলে √1 স্কোয়ার, আর বি ভেক্টরের মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, তাহলে √3, 2/√3, তাহলে কস থেটার মান হচ্ছে 2/√3। তাহলে থেটার মান কত? থেটার মান হচ্ছে কজ ইনভার্স 2/√3। ওকে, এটা হচ্ছে আমাদের কজ ইনভার্স।
cos ইনভার্স 2 ডিভাইডেড বাই cos ইনভার্স 2 ভাগ কি করতেছি আমি √3 না 2 স্কয়ার মানে 4 + 5 2 ভাগ √5 cos ইনভার্স ভাগ √5 26.57 তাহলে অ্যান্সার হচ্ছে বি। আমরা জানি তোমরা ডট গুণন করতে পারো, এই কারণে এটা আমরা করাইলাম না। ঠান্ডা লেগে অবস্থা খুব খারাপ। তো আমরা 32 ধরনের এমসিকিউ করালাম, এর পরবর্তী আরও এমসিকিউ দেখি। এ ও বি ভেক্টরকে বিপ্রতীক ভেক্টর কখন বলা হবে? আমি অলরেডি বিপ্রতীক ভেক্টর তোমাদেরকে বুঝাইছি যে একটা যদি হয় এ ভেক্টর আর একটা হবে 1/a, এটাকে বলা হয় বিপ্রতীক। তাহলে দেখো কোথায় বিপ্রতীক আছে, এই যে প্রথম অপশনটা এ ভেক্টর সমান 4i ক্যাপ, তাহলে বি ভেক্টর হচ্ছে 1/4i ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টরের বিপ্রতীক ভেক্টর, বুঝাইতে পারছি? 1/something। আমি যদি হয় ইয়াসিন, ইয়াসিনের বিপ্রতীক হচ্ছে 1/ইয়াসিন। ওকে, আচ্ছা এটা কাজ শক্তি ক্ষমতার প্রশ্ন এখানে চলে আসছে। YZ সমতলে এটার দৈর্ঘ্য কত? অলরেডি শিখাইছি ভাইয়া। YZ সমতলে এটার দৈর্ঘ্য হচ্ছে, y এবং z কে নিয়ে কাজ করতে হবে, √3² + 4² মানে 25, 25-এর রুট করলে √25 মানে 5, এই যে এটা √25। পরবর্তী কোশ্চেনে চলে যাই, কোন ভেক্টরটি এর উপর লম্ব? সো আমার লম্ব ভেক্টর নির্ণয় করতে হবে। কার উপর লম্ব? এই যে পি ভেক্টরের লম্ব ভেক্টর। সো তুমি দেখবা এই অপশনে যে আছে দুইটা ভেক্টর লম্ব কখন হয়? যখন তাদের ডট গুণন 0 হয়। তাহলে দেখবো এইটার সাথে নিচের কোনটা ডট গুণন 0? দাও ডট গুণন দাও দেখি কোনটা ডট গুণন 0। এটার সাথে ডট গুণন দিলে 424 হয়, 0 হয় না। এটার সাথে এটা ডট গুণন 0। দেখো এটা কে ক্যাপ, এখানে কি কোনো কে ক্যাপ আছে? এখানে আছে 0 কে ক্যাপ আছে। হ্যাঁ, এখানে কি 0i ক্যাপ আছে, 0j ক্যাপ আছে, যেহেতু কেউ নাই তাহলে 0। তাহলে i এর সাথে i মানে 0 সাথে 0 0, 3 × 0 মানে 0, আর 5 × 0 মানে 0। তাহলে এখানে পি এর সাথে যদি তুমি জাস্ট এই সি অপশনটাকে ডট গুণন দাও তাহলে 0 পাবা। তাহলে অবশ্যই এই পি ভেক্টরের সাথে সি অপশনটি লম্ব আকারে আছে। আশা করি বুঝতে পারছি। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণন 0 হবে। তাহলে এইটার সাথে এইটার ডট গুণন 0 হয়। ওকে, কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শীর্ষবিন্দু ও পাদবিন্দু মানে যেখানেই শুরু সেখানেই শেষ, এটাকেই বলা হয় কি? নাল বা শূন্য ভেক্টর। ন্যাবলা ট্যাবলা করবো না পরে। যদি এ ভেক্টর সমান -বি ভেক্টর হয় তাহলে a × b এর মান কত হবে? খেয়াল করে দেখো, এ ভেক্টর সমান সমান -বি ভেক্টর, তার মানে এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের -বি ভেক্টর। এই দুটো যদি হয় তাহলে a × b এর মান কত? a × b এর মান হচ্ছে ab sin θ। এখানে থেটা কত ডিগ্রি? a এবং -b এর মধ্যবর্তী কোণ কত? দেখতেই পাচ্ছ 180 ডিগ্রি। তাহলে ab sin 180, sin 180 মান কত ভাইয়া? sin 180 মান কত ভাইয়া? -1। তাহলে -ab, এখন a এবং b এর মান যেহেতু সমান তাহলে -a × a লিখতে পারবো, তাহলে -a²। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আমি আবারও বলি, a ভেক্টর সমান -b ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করো। আচ্ছা, তাহলে a × b এর মান কত? তাহলে a ভেক্টর সমান -b ভেক্টর। তাহলে এটা যদি a সমান -b বলতে বোঝায় এই -b এবং a এই দুইটা সমান। যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? cos 180 sin 180 ডিগ্রি। a × b সমান ab sin θ। sin 180 ডিগ্রি 80 ডিগ্রি মান হচ্ছে -1। দাও তাহলে হবে -ab পাবো, তাই তো? কারণ a ভেক্টর সমান -b ভেক্টর বলতে বোঝাচ্ছি যে এই এর জায়গায় আমরা এতটুকু তো পাবো, এতটুকু তো বুঝছি আমরা যে এদের মধ্যবর্তী কোণ যে 180 ডিগ্রি। তাহলে -ab পাইলাম। এবার দেখো a সমান সমান -b লিখতে পারি। a সমান কি লিখতে পারবো? -b লিখতে পারবো। তাহলে এর জায়গায় যদি -b লিখো তাহলে কি হবে? -b × b, মাইনাসে মাইনাসে +b², বাট +b² আমাদের অপশনে নাই। তাহলে আমরা এর জায়গায় -b না লিখে b এর জায়গায় -a লিখি। b এর জায়গায় কি লিখতে পারবো? -a লিখতে পারবো।
বি এর জায়গায় যদি আমরা মাইনাস এ লিখি, মাইনাস এ, তাহলে এ স্কোয়ার আসবে। আচ্ছা এটা একটু পরেই করি, ঝামেলা হচ্ছে এটাতে, পরবর্তী অঙ্কে চলে যাই। কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল শিখিয়েছি, এটা আমি পরবর্তী অঙ্কে চলে যাই। এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কোনটি? এ বি এর লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এ প্লাস বি। এখানে এ প্লাস বি দুইবার চলে আসছে। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কে? কোন স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে, দেখো ভাইয়া ভেক্টরকে, এই যে ডাইভারজেন্স, সে ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে। এই যে এটা একটু লিখে নিব, ডাইভারজেন্স কি করে? ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে। ডট গুণন কি ভাই স্কেলার পাওয়া যায়? ক্রস গুণন এটা করে না। গ্রেডিয়েন্ট কি করবে? গ্রেডিয়েন্ট ভাই স্কেলার কোনো জিনিসকে ভেক্টরে রূপান্তর করে। ক্রস গুণন তো গুণন, এটা তো দুইটা ভেক্টরের গুণন, বাট কে স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে? স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে ভাই গ্রেডিয়েন্ট, আর ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে হচ্ছে ডাইভারজেন্স। ওকে, সো এটা একটু আমরা মাথায় রাখবো। স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে কে? গ্রেডিয়েন্ট দিলে আমরা ভেক্টর পাবো, আর ভেক্টর থেকে স্কেলারে রূপান্তর করা হচ্ছে ডাইভারজেন্স। কোন ক্ষেত্রে ভি সলিনয়েডাল হবে? আমরা জানি যদি ডাইভারজেন্স শূন্য হয়, ন্যাবলা ডট ভি যদি শূন্য হয় তাহলে সলিনয়েডাল হবে। ওকে, এম এর মান কত হলে ভেক্টর দ্য লম্ব হবে? আমরা ডট গুণন করে 0 ধরে আমরা এম এর মানটা বের করব, তাহলে আমরা বুঝে যাব কত এম এর মান। পি এবং কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা, থিটার মান কত? 90 ডিগ্রি। অলরেডি আমরা করাইছি, পি প্লাস কিউ সমান পি মাইনাস কিউ হলে, এ প্লাস বি সমান এ মাইনাস বি হলে মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, করিয়েছি। আই এবং যে তলে অবস্থিত সেই তলে লম্ব একক ভেক্টর কোনটি? লম্ব একক ভেক্টর ভাইয়া, লম্ব একক ভেক্টর হচ্ছে আই ক্রস জে ডিভাইডেড বাই তাদের মান। তাদের মান কত? আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1, তাহলে 1 × 1 মানে 1, তার মানে মোট কথা আই ক্রস জেই হবে। তো আমি আবার, এটা কিন্তু সেই প্রথম প্রশ্নটা, দুইটা ভেক্টর লম্ব একক ভেক্টর কি? লম্ব একক ভেক্টর হচ্ছে আই ক্রস জে কে তার মান দ্বারা ভাগ করতে হবে, বাট এদের মান কিন্তু এক, আই এর মানও 1, জে এর মানও 1, তাহলে 1 দ্বারা যদি ভাগ করো তাহলে আই ক্রস জেই পাবা, তাহলে আই ক্রস জে যেই তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর কিন্তু ভাই আই ক্রস জে নিজেই। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। দেখো তো, এই যে এটা কি অপশনে হবে? এটাও কিন্তু অপশন হবে না, মানে মানের মডুলাস দিছে। অপশনের অ্যান্সার কিন্তু এইটা, দেখো খেয়াল করে দেখো, এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, এখানে কিন্তু তার ভেক্টরকে মানের মডুলাস দ্বারা ভাগ করছে, সো এটা কিন্তু একক ভেক্টর না। অনেকে ভুলবশত এটা দাগায় দিবে, তখনই বাস খাবে। সবাই মনে রাখবা, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সো এ হচ্ছে তার ভেক্টর, তার মান হচ্ছে এ, এটা দ্বারা ভাগ করছি, তার মানে অ্যান্সার ইজ ডি। সো অপশন আমরা ভালো মতো খেয়াল করে দেব, দেখাবো। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে এদের মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি। কারণ ভেক্টর দুইটা যদি সমান হয় আর সেখান থেকে তুমি যদি শূন্য পয়দা করতে চাও, তাহলে তারা পরস্পর 180 ডিগ্রি কোণে কাজ করলে তারা বিয়োগ হয়ে যাবে। এই কারণে বলতে পারি যে মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি। এটা খুব মজার একটা কোয়েশ্চেন। এটা সমান কত? বা জে প্লাস কে ক্রস আই, তার মানে জে এর সাথে কে একবার ক্রস হবে, তাহলে জে ক্রস কে পাবো প্লাস কে ক্রস কে পাবো, কে ক্রস কে। তো ভাই বলো তো দেখি, জে ক্রস কে মানে কি? সবাই নিশ্চয়ই জানো, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, তাহলে জে ক্রস কে মানে হচ্ছে আই, জে ক্রস কে মানে হচ্ছে আই প্লাস কে ক্রস কে মানে কি? কে ক্রস মানে কে কে কস সাইন 0 ডিগ্রি। যেহেতু কে এবং কে সেম জিনিস, আমরা জানি কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0, আই ক্রস আই ইজ ইকুয়াল টু 0, সো কে ক্রস কে মানে 0, তাহলে আই প্লাস 0 মানে হচ্ছে আই। মনে থাকবে তো? সো দেখছো কত সহজে, জে ক্রস কে প্লাস কে ক্রস কে, জে ক্রস কে মানে হচ্ছে আই, আর কে ক্রস কে মানে হচ্ছে 0, আই প্লাস 0 মানে হচ্ছে আই। সো অ্যান্সার ইজ আই, মানে হচ্ছে বি। স্কেলার গুণনের উদাহরণ, মানে ডট গুণনের উদাহরণ কোনটা? কাজ। কারণ আমরা জানি কাজ ডব্লিউ সমান এফ ডট এস। সো ডট গুণনের উদাহরণ কিন্তু কৃতকাজ। কৃতকাজ হচ্ছে স্কেলার রাশি, মানে ডট গুণনের মাধ্যমে পাওয়া যায়। এ ক্রস বি মানে হচ্ছে মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি কেউ আবার এ বি সাইন থিটা লিখিও না, কারণ
এ ক্রস বি এর মান বললে এ বি সাইন থিটা। আমি আবারও বলছি, এ ক্রস বি যদি মডুলাস দিয়ে দিত তাহলে এ বি সাইন থিটা রাইট, বাট এখানে কি মডুলাস দিছে, দেয় নাই, তাহলে এটা অ্যান্সার কিন্তু এ বি সাইন থিটা ইটা ক্যাপ হইতো, বাট এখানে ইটা ক্যাপ দেয়নি, তাহলে অপশন কিন্তু কেউ এটা না। আবেগের বসে কেউ এ ক্রস বি সমান এ বি সাইন থিটা লিখে দিও না। এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা, বাট এখানে মান চাইনি, তাহলে এটা অ্যান্সার এটা হবে না, এটা তো হবেই না, ওইটাও হবে না। এ ক্রস বি মানে হচ্ছে মাইনাস বি ক্রস এ। আমরা আগেই বলেছি যদি তার স্থান বিনিময় করেন তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, সো মাইনাস বি ক্রস এ। সো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতেছি কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ চেয়েছে, তাই না? ওকে, সো দেখো এখানে তিনটা ভেক্টর দিছে, কিউ, এদিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে পি। বলছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বের করো। ভাইয়া মধ্যবর্তী কোণ হচ্ছে দুইটা ভেক্টরের পায়ে পা মিললে যে কোণ উৎপন্ন হয়, পায়ে পা মিললে যে কোণ পাওয়া যায়, মিললে যে কোণ পাওয়া যায়, যে কোণ পাই সেটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। সো খেয়াল করে দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ চেয়েছে, কিউ হচ্ছে এই এখানে শেষ হয়েছে আর আর এদিকে শেষ হয়েছে, সেটা কি পায়ে পা মিলছে? পায়ে পা মিলে নাই। এখানে দেখতে পাচ্ছি একটার পায়ের সাথে আর একটার মাথা মিলছে, তাহলে পায়ে পা যদি না মিলে আমরা পায়ে পা মিলানোর জন্য এই কিউ ভেক্টরটাকে সামনের দিকে নিয়ে গেলাম এভাবে। এবার কি পায়ে পা মিলছে? এবার এই যে কোণটা এটা হচ্ছে মধ্যবর্তী কোণ, সমবাহু ত্রিভুজ ছিল, এই কোণটা ছিল 60, তাহলে এটা হবে 120 ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে আমরা এতক্ষণ ক্লাস করলাম, তোমাদের এখন পর্যন্ত আমি 52 নম্বরের এমসিকিউতে আসছি, 60টার মতো এমসিকিউ আছে, বাট বাকিগুলো সিমিলার। আমার একটু সর্দির প্রবলেম হচ্ছে। সো ভেক্টরের আমি এখন পর্যন্ত যেই কটা এমসিকিউ করিয়েছি প্রত্যেকে যদি এই এমসিকিউগুলো সলভ করে বোর্ড টেস্ট পেপারটা হাতে নাও, তোমার কাছে দেখবা সব কিছু ইজি মনে হচ্ছে। সো ভাইয়া এইচএসসি এক্সাম কোনো কঠিন না যদি তোমার প্রপার প্রিপারেশনটা থাকে। সো তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইবে প্রতিটা ক্লাস মন দিয়ে কইরো, প্রত্যেকটা ক্লাস শিক্ষণীয় কিছু থাকেই। সো সবাইকে জানিয়ে দিও যে আমাদের পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুতই অনুষ্ঠিত হবে। ফিজিক্সের আর মাত্র 3টা অধ্যায় বাকি, মহাকর্ষ, আদর্শ গ্যাস, আর কোনটা, পদার্থের গাঠনিক ধর্ম। সো এই 3টা অধ্যায় নিয়ে খুব দ্রুতই আমি হাজির হব। আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।